আচ্ছা, আগের দিন আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে হাউ টু ভিউ আ ল্যাটিস। হাউ টু ভিউ আ ল্যাটিস, এবং হ্যাঁ, তো সেখানে আমরা দেখলাম যে আমরা বেসিক্যালি দেখা যায় কোনো কিছুকে, মানে মানুষের রেসপেক্টেই আমি যদি বলি, তাহলে দুরকম ভাবে কোনো একটা জিনিসকে দেখা যায়, আইদার ইন পজিশন স্পেস আর না হলে ইন মোমেন্টাম স্পেস। পজিশন স্পেসে দেখা তার মানে হচ্ছে যে এক্স ওয়াই জেড এর রেসপেক্টে যদি কোনো কিছুকে ডেসক্রাইব করতে পারি। মোমেন্টাম স্পেসে দেখা মানে হচ্ছে সেটাকে যদি আমাকে কে এক্স কে ওয়াই কে জেড এর টার্মে আর কি ব্যাপারটাকে ডেসক্রাইব করতে হয়। পজিশন স্পেসে দেখতে পাবো উইথ দ্য হেল্প অফ রেটিনা, এবং সেখানে দরকার হচ্ছে ভিজিবল লাইট, ভিজিবল রেঞ্জের লাইট আর কি। আর মোমেন্টাম স্পেসে দেখা মানে হচ্ছে বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেসে দেখা। আচ্ছা, সেটা এখানে না লিখে এখানে লেখাই ভালো। মোমেন্টাম স্পেসে দেখা মানে হচ্ছে পজিশন স্পেসে যা ফাংশন আছে সেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখা, মানে এটা হচ্ছে কনজুগেট আর কি। মোমেন্টাম স্পেস হচ্ছে পজিশন স্পেসের ফুরিয়ার ট্রান্সফর্ম, এবং পজিশন হচ্ছে মোমেন্টামের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। তো মোমেন্টাম স্পেসে দেখতে হলে আমাকে ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে হবে। এই হচ্ছে গল্প। এবার ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে এই মোমেন্টাম স্পেসটাকেই বলা হয় রেসিপ্রোকাল স্পেস। আর কিছু? হ্যাঁ, ঠিক আছে, রাফলি এটাই। এইবার তারপরে দেখেছিলাম যে এবার কথাটা হচ্ছে রেসিপ্রোকাল স্পেসকে যখন আর কি ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব করতে হবে, ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন, সেটার কন্ডিশন হচ্ছে প্রথমত ইলেকট্রন কনসেন্ট্রেশন, মানে একটা সাম ফিজিক্যাল প্রপার্টি যেটার মানে যেটা ল্যাটিস পিরিয়ডিসিটিকে অনুসরণ করে, সেটা হচ্ছে যেমন ফর এক্সাম্পল ইলেকট্রন কনসেন্ট্রেশন। তাহলে এন আর মাস্ট বি, এটা ব্রাভাই ল্যাটিসের ডেফিনেশন থেকে আসছে যে ইট মাস্ট বি এন আর মাস্ট বি ইকুয়াল টু এন আর প্লাস টি, যেখানে টি ইজ দিস। তারপর সেখান থেকে এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম, আগেই বলেছি যেহেতু ল্যাটিসকে ভিজিবল লাইট দিয়ে দেখা যাবে না, তাহলে এর ডিফ্র্যাকশন প্যাটার্ন বা মোমেন্টাম স্পেসে দেখা ছাড়া উপায় নেই। সুতরাং this can be written like this. এবার যেহেতু এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেই হবে, কেননা এটা হচ্ছে মানে ফিজিক্যাল রিয়েলিটি বলা যেতে পারে, অ্যাটলিস্ট আমরা এরকম ভাবেই, মানে আমরা এটা দেখতে পাচ্ছি। তো ফলে এই ব্যাপারটা যাতে থাকে তার জন্য জি কে, তাহলে জি হচ্ছে সাম ভেক্টর ইন রেসিপ্রোকাল স্পেস। ওকে,
তাহলে আমরা রেসিপ্রোকাল স্পেসের তিনটে বেসিস ভেক্টর ডিফাইন করলাম। এটা যেমন কনফিগারেশন বা মানে কোঅর্ডিনেট স্পেসের তিনটে বেসিস ভেক্টর, সেরকমই এটার সেটা ডিফাইন করছি। b2 plus m3 b3। তারপর দেখা গেল যে যদি nr ইকুয়াল টু nr প্লাস কি হতে হয়, অর্থাৎ যদি এই জিনিসটা আর এই জিনিসটা nr ইকুয়াল টু nr প্লাস এটা যদি ইকুয়াল হতে হয়, দেন এইটা হওয়া দরকার। এইটা ইকুয়াল টু 1 হওয়া দরকার। বাট এইটা যদি এইটা হতে হয়, এটা যদি এটা হতে হয় তাহলে এইটা হতে হবে ai ডট bj ইকুয়াল টু 2 পাই ডেল্টা ij। এটা হোল্ড করতে হলে এইটাকে হোল্ড করাতে হবে। তার মানে বেসিক্যালি এইটাই হচ্ছে দিস ইজ ai ডট bj ইকুয়াল টু 2 পাই ডেল্টা ij। দিস ইজ দ্য বেসিক ক্রাইটেরিয়া বা ডেফিনেশনও বলা যায় এটাকে, বেসিক ক্রাইটেরিয়া or definition of reciprocal space basis vector। ঠিক আছে, মানে এটাকে এইটাকে ফলো করে তুই 1 ডাইমেনশন 2 ডাইমেনশন 3 ডাইমেনশন 4 ডাইমেনশন যে কোনো ডাইমেনশনে রেসিপ্রোকাল স্পেসের বেসিস ভেক্টর ডিফাইন করতে পারবি। যেমন ফর এক্সাম্পল ডিফাইনও করতে পারবি এবং প্লটও করতে পারবি। এই আচ্ছা, তো যেমন ফর এক্সাম্পল আমি যদি 1 ডাইমেনশনেই ভাবি, একদম সিম্পলেস্ট কেস, তাহলে তো ij এর তো কোনো ব্যাপার নেই, একটাই ডাইমেনশন, তার মানে একটাই ডিরেকশনে এর a ভেক্টর, এটা হচ্ছে রিয়েল স্পেস। রিয়েলটা তো ঠিক হচ্ছে না কারণ দুটোই তো রিয়েল। কোঅর্ডিনেট স্পেস, কোঅর্ডিনেট স্পেসের বেসিস ভেক্টর, আর b যদি হয় রেসিপ্রোকাল স্পেসের বেসিস ভেক্টর। তাহলে b ভেক্টরটা হবে তাহলে b ভেক্টরটা হবে 2 পাই বাই a b ক্যাপ, যেখানে a ক্যাপ ডট b ক্যাপ হচ্ছে 1। এটা হলে কি এটা হোল্ড করছে দেখিনি একটু, a ডট b ইকুয়াল টু a ক্যাপ, হ্যাঁ হোল্ড করছে, 2 পাই বাই a b ক্যাপ ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, এটা 1D। এবার 3D তে তো আমরা আগের দিন করেই নিয়েছি,
সেটাও কিন্তু এমন ভাবেই করা যাতে এইটা হোল্ড করে, জাস্ট মানে ব্যাকে আসে আর কি। 3D ক্ষেত্রে যেমন b1টা ছিল 2 পাই a2 ক্রস a3 divided by a1 dot a2 plus a3। ঠিক আছে, আর 2Dটা তোদের উপর ছেড়ে দিচ্ছি। একটা সিম্পলেস্ট কেস আর একটা কমপ্লিকেটেড কেস, তার মাঝামাঝি কিছু একটা হবে 2Dটা, সেটা তোরা নিজেরা একটু ভাবিস। ওকে, এবার 1Dটা নিয়ে যদি আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, 1Dতে ভিজুয়ালাইজ করতে পারলেই বাকি সব ডাইমেনশনগুলো মোটামুটি ইমাজিন করা যায় যে কিরকম কি হতে পারে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে হোয়ার a cap ডট b cap 1, তার মানে আমার কোঅর্ডিনেট স্পেসে মনে করি, অন্য কালার দিতে হবে। আচ্ছা, কোঅর্ডিনেট স্পেসে মনে করি এরকম একটা সেট অফ পয়েন্টস আছে যাদের মাঝে গ্যাপ হচ্ছে a এবং এই ডিরেকশনটা a ক্যাপ। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশন ভেক্টরটা দাঁড়ালো সাম ইন্টিজার টাইমস a ভেক্টর, অর্থাৎ n a ক্যাপ। ওকে, আচ্ছা, এবার আমার রেসিপ্রোকাল স্পেস ভেক্টর ক্রিয়েট করতে হবে। তার বেসিস ভেক্টরটা কিরকম? 2 পাই বাই a b ক্যাপ, যেখানে a ক্যাপ ডট b ক্যাপ 1, তার মানে কি? তার মানে a ক্যাপ আর b ক্যাপের ডিরেকশনটা একই হবে, অর্থাৎ b ক্যাপ এই ডিরেকশনেই হবে, সেম ডিরেকশন হতে হবে, থিটাটা 0। তো ওকে, তাহলে আমি এবার আর সেটা হতে হবে, আর ভ্যালুটা ম্যাগনিটিউডটা কি হতে হবে? এটা a হলে এটা 2 পাই বাই a, জাস্ট রেসিপ্রোকাল আর কি। তো কিছু একটা মনে করি যে 2 পাই বাই a কিছু একটা ভ্যালু আছে, আমি একটা দিলাম, সাপোজ এরকম একটা দিলাম। এটা এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে এই স্পেসিংটা। এই স্পেসিংটা হচ্ছে b। ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল সেট অফ পয়েন্টস। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এবার আমি এরকম করতে পারি, এটা কি হলো? এটা হচ্ছে একটা সেট অফ পয়েন্টস এর জন্য কোঅর্ডিনেট স্পেস এবং রেসিপ্রোকাল স্পেস। t ইকুয়াল টু n এ, আর এখানে অবভিয়াসলি g ইকুয়াল টু m b। এবার যদি আমি এই পিরিয়ডিসিটিটাকে একই রাখলাম, কিন্তু এগুলোকে আমি মনে কর মানে একটা সেট অফ পয়েন্টস না হয়ে এটা যদি একটা সেট অফ প্লেনস হয়, এই যদি সেট অফ প্লেনস হয়, তাহলেও কিন্তু পিকচারটা চেঞ্জ হবে না, কেননা আমার পিরিয়ডিসিটিটা এরকমই থেকে গেছে। মানে এই যে ব্যাপারটা, এই যে ট্রান্সলেশন ভেক্টর t ইকুয়াল টু n এ লিখেছি, সেই ব্যাপারটা কিন্তু এখনো একই রকম আছে। মানে এই প্লেনগুলোকেও যদি a ভেক্টর দিয়ে ট্রান্সলেট করানো হয়, তাহলে এই পিরিয়ডিসিটি সেম পিরিয়ডিসিটি মেনটেন হচ্ছে এবং অতএব রেসিপ্রোকাল স্পেস উইল নট চেঞ্জ। ক্লিয়ার? তার মানে বোঝা গেল যে এইবার ছোটবেলার যে ডেফিনেশন, অবশ্য তোরা ছোটবেলায় এভাবেই পড়েছিস না জানি না, কিন্তু আমরা যখন পড়েছিলাম তখন আমরা রেসিপ্রোকাল স্পেস পড়েছিলাম এইভাবে, এভাবে পড়েছিলাম যে একটা সেট অফ প্লেনস
তাদের মানে কি বলে ওটাকে, মিউচুয়াল ডিস্টেন্স যদি হয়, তাহলে রেসিপ্রোকাল স্পেসে তাদের করেসপন্ডিং পয়েন্ট পাওয়া যাবে যাদের ডিস্টেন্স হবে 2π/a এবং পয়েন্টটা কোথায় পাওয়া যাবে, পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য প্লেনস। এইটা আমরা রেসিপ্রোকাল স্পেসের ডেফিনেশন ছোটবেলায় পড়েছিলাম। তো এবার তোরা বুঝতে পারছিস যে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি ঠিক কিরকম, মানে অবভিয়াসলি প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনেই আমরা পাচ্ছি, সেটাই হবে, কেননা প্লেনের যে পিরিয়ডিসিটি সেটা তো তার পারপেন্ডিকুলার ডিরেকশনেই আছে। তো রেসিপ্রোকাল স্পেস ইজ নাথিং বাট আ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিরিয়ডিসিটি ইন রিয়েল স্পেস। রিয়েল স্পেসে যেমন পিরিয়ডিসিটি থাকবে, পিরিয়ডিসিটির যা ভ্যালু, রেসিপ্রোকাল স্পেসে ঠিক তার ইনভার্সটা হবে, এবং পিরিয়ডিসিটির যে ডিরেকশনটা, দ্য ডিরেকশন রেসিপ্রোকাল স্পেসেরও ডিরেকশনটা সেই দিকেই হবে। তাহলে প্লেন যেদিকে হবে তার পারপেন্ডিকুলার দিকে তুই পয়েন্টগুলো পাবে। এইবার যদি এখানে আরো একটা সেট অফ প্লেনস থাকে, another set of planes, মানে একটা ক্রিস্টালের মধ্যে তো নানান রকম ল্যাটিস প্লেনস, এইরকম যদি সেট অফ প্লেনস থাকে, তাহলে রেসিপ্রোকাল স্পেসের ক্ষেত্রে কি হবে, প্রথমত এদের যে গ্যাপিংটা, এটা এ দিয়েছি, তাহলে এটা যদি আমি এ ড্যাশ দিই, তাহলে রেসিপ্রোকাল স্পেসের ক্ষেত্রে পয়েন্টগুলো পাওয়া যাবে কি এদের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে, অর্থাৎ আমি যদি এটাকেই অরিজিন বলে ভাবি, এটাকে যদি রেসিপ্রোকাল স্পেসের অরিজিন ভাবি, তাহলে এটা সামহাট এই দিকটাতে হবে, এটার পারপেন্ডিকুলার ডিরেকশন, মানে রাফলি এখানে যদি ফার্স্ট পয়েন্টটা হয়, তাহলে এটা কম, মানে এটা আরো দূরে দূরে হবে, এই ঠিক আছে। এবার এই স্পেসিংটা যেহেতু এর থেকে এ ড্যাশ কম, তাই রেসিপ্রোকাল স্পেসের গ্যাপগুলো আরো বেশি হয়ে গেল, এখানে যা গ্যাপ ছিল তার থেকে বেশি, আর এর পারপেন্ডিকুলার দিকে। তার মানে এবার এটা তো তুই খালি চোখে দেখতে পাচ্ছিস না, তুই এটা দেখতে পাচ্ছিস, তো এটা দেখে তুই বলতে পারবি যে তার মানে ক্রিস্টালটার মধ্যে এবার এদের মধ্যে অ্যাঙ্গেল মনে কর, এটা তো মেজার করাই যাবে, তো সাপোজ অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাহলে তুই এটা ক্লিয়ারলি দেখেই বলে দিতে পারবি যে মানে ক্রিস্টালটার মধ্যে দুটো সেট অফ প্লেনস আছে যাদের মধ্যে অ্যাঙ্গেল আলফা, এবং তাদের নিজেদের মধ্যে যে স্পেসিং সেটার ভ্যালুটা হচ্ছে প্রপোর্শনাল টু, এবার তুই যদি এখানে B1 আর B2 মাপিস, তাহলে এদের যে নিজেদের মধ্যে স্পেসিং তাদের ভ্যালুটা হচ্ছে প্রপোর্শনাল টু বা এক্স্যাক্ট, সেটা ইউনিট কিভাবে ডিফাইন করছে তার উপর ডিপেন্ড করবে। যাই হোক, এইটা 2π/B1 এবং 2π/B2 এইগুলোর সঙ্গে এদের গ্যাপিং গুলো প্রপোর্শনাল। এবার এক্স্যাক্ট ভ্যালু কি হবে সেটা ডিপেন্ড করবে তুই এই লেংথের ইউনিটটা তুই যেভাবে ডিফাইন করবি তার উপর অ্যাকচুয়ালি তোর এক্স্যাক্ট ভ্যালুটা ডিপেন্ড করবে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে কম্পেয়ার করা, মানে আমরা তো সবকিছুকেই কারণ একটা কোনো কিছু স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্পেয়ার করি, যেমন আমরা অ্যাটমিক ওয়েট বা মলিকিউলার ওয়েটের ক্ষেত্রে আমরা কার্বন অ্যাটমের 1/12 এইটাকে আমরা ইউনিট ধরে স্ট্যান্ডার্ডাইজ করি, ঠিক আছে, এটার সঙ্গে কম্পেয়ার করি। তো সিমিলারলি মানে কম্প্যারিজনটা ইম্পর্টেন্ট, অ্যাবসলিউট ভ্যালুটা তোর হাতে, ওটা তুই তোর মতন মানে করতে পারিস ডিফাইন। আচ্ছা, একটা জিনিস, এটা যখন বলছি তাহলে আর একটা জিনিস আমি একটু বলি।
আচ্ছা, এই কাজটা আমি করেছিলাম যখন আমি পিএইচডি করছিলাম। এইটা দেখ, মানে কতটা ইউজফুল হতে পারে, এবং কিছু কিছু সিচুয়েশন থাকবে যেখানে এটা ছাড়া তোর কোনো উপায়ই থাকবে না, এবং সেখান থেকে তুই অদ্ভুত অদ্ভুত ইনফরমেশন পাবি। ও না, এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা তো একটু বলা দরকার আছে। এখানে যেটা করেছি, যেটা করা হয়েছে, সেটা হলো এইটা করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল ছবিটা। সিলিকন সারফেসের উপর আয়রন ডাইসিলিসাইড FeSi2 ন্যানোওয়্যার গ্রো করা হয়েছে, ঠিক আছে? এবার এই কেন করা হয়েছে, কেননা এই যে মেটেরিয়ালটা বললাম আয়রন ডাইসিলিসাইড, সেটার প্রচন্ড ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রপার্টি আছে, এবং ইনফ্যাক্ট সেগুলো নিয়ে এখনো মানে স্যাটিসফ্যাক্টরি স্টাডি ইভেন এখনো হয়নি। মানে এই পেপারটা আমার পাবলিশ হয়েছে বোধহয় 2000 কত একটা 2014-তে, কিন্তু ইভেন এখন 2020-তেও FeSi2 সিলিকন সার্চ করলে খুব বেশি মানে ডিটেল কাজ পাওয়া যায় না। আমি যখন করেছিলাম তখনও বেশি ডিটেলস পাওয়া যেত না আর কি, কিন্তু মানে ফিজিক্যাল প্রপার্টি হিসাবে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আয়রন ডাইসিলিসাইড মেটেরিয়ালটাই খুব ইম্পর্টেন্ট। তো এবার সেটা ন্যানোওয়্যার গ্রো করা হয়েছে। আচ্ছা, ন্যানোওয়্যার যে গ্রো করা হয়েছে, ন্যানোওয়্যার গুলো প্রচুর খুবই লেন্দি, খুবই লম্বা, মানে স্ট্যান্ডার্ড ন্যানোওয়্যারের সাইজের তুলনায় বলছি, অন্যান্য মেটেরিয়ালেরও যা সাইজ হয় সেই হিসেবে বলছে, মানে মাইক্রন লেন্থ, এবং সেটা অনেক বড়, চাইলে আরো বাড়ানো যায়, সেটা আমাদের হাতেই। কিন্তু সেটা তো ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টিং পার্টটা ছিল এইখানটাতে ছিল যে ন্যানোওয়্যারের সাইডে চিরুনির মতো স্ট্রাকচার ছিল, ঠিক আছে? যেটা হচ্ছে বেসিক্যালি কম্ব লাইক স্ট্রাকচার উইচ ইজ ন্যানো কম্ব। এবার তোরা অনেকেই ন্যানো মেটেরিয়ালসের উপর ওয়েবিনার অ্যাটেন্ড করে মোটামুটি এইটা বুঝেছিস যে যখন আমি ন্যানো স্কেলে যাই, তখন শেপ এবং সাইজ এই দুটো ফিজিক্যাল প্রপার্টিকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে। মানে রিয়েল লাইফে আমরা কি জানি যে মেটেরিয়াল প্রপার্টি, ঠিক আছে? ফিজিক্যাল প্রপার্টি মানে মেটেরিয়ালের প্রপার্টি, কিন্তু ন্যানো স্কেলে গেলে দেখা যাবে যে ইট ইজ নট অনলি মেটেরিয়াল প্রপার্টি, ইট ইজ অলসো আ শেপ ডিপেন্ডেন্ট অ্যান্ড সাইজ ডিপেন্ডেন্ট প্রপার্টি। তো এই ন্যানোকমটা একটা স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার, যার ফলে আমরা এটা নিয়ে এক্সটেন্সিভ স্টাডি করেছিলাম। কিন্তু আমি এটা দেখাচ্ছি এই কারণে যে সেটাতে আমরা যখন ইয়ে করলাম, মানে এটা ক্রস সেকশন নিয়েছি, বুঝেছিস তো? মানে এরকম হচ্ছে ন্যানোওয়্যার গুলো। এবার এই লম্বালম্বি কাটা হয়েছে সিস্টেমটাকে, ক্রস সেকশন নেওয়ার ফলে দেখা গেছে যে সারফেসের ভেতরে, মানে এটা সাবস্ট্রেট, এটা সিলিকন, আর এটা হচ্ছে FeSi2, সাবস্ট্রেটের ভেতরে ঢুকে এসেছে জিনিসটা, এবং করাতের মতন একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। এইবার এটাকে যদি আমি আরো ডিটেলে অ্যানালিসিস করতে চাই যে এখানে সিলিকনের কি প্লেন আছে এবং FeSi2-র কি প্লেন আছে প্রথম, আর দ্বিতীয় হচ্ছে যে এই যে আমি সিলিকন বা FeSi2 বলে যা ক্লেম করছি সেটা আদৌ আমি ঠিকঠাক ক্লেম করছি কিনা। লাস্ট যেটা ব্যাপার সেটা হলো যে কোন প্লেনের সঙ্গে কোন প্লেনের মানে ওরিয়েন্টেশন আছে, এবং কিভাবে ল্যাটিস ম্যাচিংটা হচ্ছে। ল্যাটিস ম্যাচিংটা বুঝতে হয় এই কারণে, কারণ ল্যাটিস যদি ঠিকমতো ম্যাচ না করে, মানে সিলিকন তার উপর FeSi2 যদি ঠিকমতো ম্যাচ না করে, তাহলে এখানে একটা স্ট্রেন তৈরি হবে। তোর সিলিকনের অ্যাটমগুলো ধর এইভাবে আছে, সিলিকনের অ্যাটমগুলো এভাবে আছে, তার উপরে FeSi2-র অ্যাটমগুলো যদি এইভাবে থাকে, একটু ছোট হয় যদি, এটা জাস্ট ফর এক্সাম্পল বলছি, তাহলে কি হবে, তোর এখানে একটা স্ট্রেন তৈরি হবে, কারণ এখানটা ঠিকঠাক ম্যাচ হচ্ছে না। তো এই স্ট্রেনটা ফিজিক্যাল প্রপার্টিকে প্রচন্ডভাবে কন্ট্রোল করে, তার ফলে স্ট্রেনটা স্টাডি করতে হবে। তো এইটা এবার এই যে এটা হচ্ছে তোর অরিজিনাল ছবি, এই ছবিটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছিল। এই ছবিটা দেখে কোনোভাবেই, মানে তুই এটাকে যতই জুম করিস, আরো জুম করে দিচ্ছি আমি, যতই তুই জুম করিস, ডাইরেক্ট ছবিটা দেখে এটা বলাটা নেক্সট টু ইম্পসিবল যে এখানে কোন কোন ডিরেকশনে কোন কোন ল্যাটিস প্লেন আছে। তো তখন এটাকে বোঝার জন্য কি করা হয়েছে, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়েছে, এটাকে যদিও FFT বলে, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। তো ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করে অনেক কিছু ব্যাপার আছে,
ক্রিস্টালোগ্রাফিক অ্যানালিসিস করতে হয়, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই যে ডিফারেন্ট পয়েন্টস পাওয়া যাচ্ছে, ঠিক আছে? যেমন এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এবার যেহেতু এখানে দেখতে পাচ্ছে তার মানে ক্লিয়ার যে এই অরিজিনাল ছবিতে এরকম সোজা সোজা ল্যাটিস প্লেন আছে। আচ্ছা, যেহেতু এই পয়েন্টের ডেন্সিটি খুবই বেশি, তার মানে বোঝা যাচ্ছে যে এই প্লেনগুলো খুব ভালোভাবে ডিফ্র্যাক্ট করছে, ঠিক আছে? ডিফ্র্যাক্ট কে কত ভালো করবে সেটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা পরে বলবো। আচ্ছা, তারপরে মনে কর যে এখানে আরো কিছু সেট অফ পয়েন্টস পাওয়া গেছে, তাহলে তাদের সঙ্গে পারপেন্ডিকুলার নিশ্চয়ই কিছু জিনিস আছে। এরকম এখানে মোট কথা হচ্ছে একটা প্যাটার্ন দেখে তুই মানে খুব ইজিলি বলে দিতে পারবি যে পয়েন্টগুলো কিভাবে কিভাবে আছে, সেখান থেকে তুই বলতে পারবি যে কি কি প্লেন আছে। এবার এই যে লিখেছে না 002, 111, 220, এগুলো সব কিন্তু এই যে পয়েন্টস। এবার এই পয়েন্টসের ক্রিস্টালোগ্রাফিক মানে স্ট্যান্ডার্ড কিছু প্রজেকশন আছে, সেখান থেকেই বোঝা যায়। এই পয়েন্টসগুলো দেখে কিন্তু বোঝা গেছে যে এদের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে এই প্লেনগুলো আছে। আর এই এখানে যে মেজারমেন্টটা মানে এটার যে এই যে একটা রম্বস দেখানো হচ্ছে বা এই যে একটা রেক্ট্যাঙ্গেল দেখানো হচ্ছে, এগুলোর যে লেংথ সেইটাকে মেজার করে ইনভার্স করে এই ল্যাটিস প্লেনগুলোকে পুরোপুরি মানে ভেরিফাই করা গেছে, যেটা শুধু অরিজিনাল ছবি থেকে কোনোদিন ভেরিফাই করা যেত না। আরেকটা ইম্পর্টেন্ট হলো, এটাকে তো প্রথমে একটা সিলেক্টেড রিজিয়ন করেছি, এই যে রেড বাদিকের ছবিতে যে রেডটা আছে সেটা একটা সিলেক্টেড রিজিয়ন, তার ফুরিয়ার ট্রান্সফর্ম করেছি, এইটা হলো। এটার যখন আমি আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করেছি তখন এইটা পাওয়া গেছে। এবার এই ছবিটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার দেন দ্য অরিজিনাল পিকচার। ওকে, মানে এটা অ্যাকচুয়ালি এক প্রকারের ফিল্টারিং হয়েছে আর কি, মানে যেহেতু একটা সিলেক্টেড রিজিয়নকে নিয়ে ফুরিয়ার ট্রান্সফর্ম করেছি, তার ফলে আশেপাশের এই সমস্ত এলাকা থেকে যা নয়েজ আসছিল, কিছু তো এক্সপেরিমেন্টাল ডিফেক্টও থাকে বা অন্যান্য স্ট্রাকচার থাকে, তো যে নয়েজটা আসছিল সেই নয়েজটা ফিল্টার হয়ে শুধুমাত্র সিলিকন এবং FeSi2 এই দুটোর যা ল্যাটিস প্লেন সেই ইনফরমেশনটা এখানে আছে, তার থেকে আবার রিভার্স করে ব্যাপারটাকে এরকম করেছে, তো এইটা অনেক বেশি ক্লিন। এবার সেখান থেকে ল্যাটিস প্লেনগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা ব্ল্যাক পিরিয়ডিক জিনিস দেখা যাচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে। এইটা সৃষ্টি হওয়ার আবার একটা অন্য রিজন আছে, তারপর সেটাকে মডেলিং করে সিমুলেশন করে তারপর যাই হোক সেটাকে এক্সপ্লেন করা হয়েছে। তো এটা আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এন ইমেজ মানে মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, মানে অপরিহার্য। ইম্পর্টেন্ট বলাটাও ঠিক না, অপরিহার্য। মানে ওটা ছাড়া তুই ফিজিক্যাল সিস্টেমে যখন মানে বাস্তবে যখন তোরা প্রয়োগ করবি, যদি কেউ এক্সপেরিমেন্টাল ফিজিক্সে যাস, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম ছাড়া তুই কিছুই বুঝতে পারবি না। একটা মানে উপর উপর ইনফরমেশন পাবি, সুপারফিশিয়াল ইনফরমেশন পাবি, কিন্তু ভেতরে কি আছে সেটা বুঝতে গেলে তোকে সেই ইমেজের ফুরিয়ার ট্রান্সফর্মটাকেই অ্যানালিসিস করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে চট করে কয়েকটা দেখে নি, যে এইমাত্র যেগুলো শিখলাম, ল্যাটিস প্লেন তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে পয়েন্টস। কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, সামহাও এটা লঞ্চ হচ্ছে না। ঠিক আছে, এক্ষুনি যখন লঞ্চ হচ্ছে না, আগের দিন তো মোটামুটি সংক্ষেপে দেখিয়েছিলাম।
এইটাই জাস্ট দেখাতাম, যেটা এখানে ক্যালকুলেট করে দেখালাম সেটাই দেখাতাম, যে যেরকম প্যাটার্ন সেরকম পয়েন্টস পাওয়া যাবে। অর্থাৎ যদি জাস্ট এরকম সেট অফ লাইন্স থাকে তাহলে এরকম ডট পাওয়া যাবে। যদি রেক্ট্যাঙ্গেল থাকে এরকম, তখন এটার পারপেন্ডিকুলার এরকম ছিল। এবার রেক্ট্যাঙ্গেল তার মানে এটার পারপেন্ডিকুলারে আরো সেট অফ পয়েন্টস থাকবে, কিন্তু এটার গ্যাপটা কম, তাই এখানে গ্যাপটা আরো বেড়ে যাবে, অর্থাৎ এরকম টাইপের হবে। তার মানে হচ্ছে যে রিয়েল স্পেসে যদি এরকম কোনো ইউনিট সেল থাকে তাহলে রেসিপ্রোকাল স্পেসে সেটা এরকম ইউনিট সেল হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড রেসিপ্রোকাল স্পেস। সিমেট্রিটা একই থাকবে কিন্তু ডিরেকশনটা পাল্টে যাবে। এবার আমরা থ্রি ডাইমেনশনে we will find out reciprocal ল্যাটিস, কেননা ওটাও আরেকটা ল্যাটিস, ব্রাভাই ল্যাটিসের ডেফিনেশন স্যাটিসফাই করছে। সো রেসিপ্রোকাল স্পেসের যে ডিস্ট্রিবিউশন সেটাও আরেকটা ল্যাটিস, মানে প্রত্যেকটা ল্যাটিসের সঙ্গে একটা ডুয়াল ল্যাটিস অ্যাটাচ থাকে, একটা রিয়েল স্পেস ল্যাটিস আর একটা রেসিপ্রোকাল স্পেস ল্যাটিস। এবার সিম্পল কিউবিক ল্যাটিসের রেসিপ্রোকাল ল্যাটিস ক্যালকুলেশন খুব সহজ। প্রথমে a1 a2 a3 লিখে ফেলতে হবে, ওটা লিখলেই বাকিটা হয়ে যায়। a I cap a2 a j cap, এইটা লিখতে পারাটাই আসল ট্রিক। a k cap to pi a2 a1 dot a2 cross a3। ও a3 cross a1 a1 dot a2 cross a3। আচ্ছা, নিজেরা একটু করতো খাতায় এইটা বসিয়ে কি হবে। a2 cross a3 means a square j cross k, আর a1 dot a2 cross a3 তার মানে a cube I dot j cross k। বল, বেরিয়ে গেছে? কেটে গেল? হ্যাঁ, 2 পাই বাই হবে আর ভেক্টরটা i ক্যাপ হবে। এক্স্যাক্টলি, ঠিক সেম। এটা a i ক্যাপ, তার রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর 2 পাই বাই a i ক্যাপ, সেম ডিরেকশন। 2 পাই বাই a j ক্যাপ 2 পাই বাই a k ক্যাপ। এবার যদি বিসিসি বিসিসির ক্ষেত্রে বের করতে চাই, আচ্ছা তাহলে প্রথমে বিসিসির ক্ষেত্রে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর বের করতে হবে। এটা জন্য নতুন পেজ দরকার, কেননা ওইটা তো প্রিমিটিভ নয়, কিউবের মধ্যে আবার একটা পয়েন্ট আছে। তো
এবার একটা কঠিন ছবি আঁকতে হবে। তিনটে কিউব আঁকবো। এটা একটা কিউব, কিউবের একটা কোণাতে সাপোজ আই টেক মাই অরিজিন। আচ্ছা, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফাইন্ডিং প্রিমিটিভ vectors of BCC. ওকে, আচ্ছা এটাকে অরিজিন ধরেছি। এবার এটার সঙ্গে অ্যাটাচড যে এই পয়েন্টটার সঙ্গে ডাইরেক্টলি আর কি যে কিউবগুলো অ্যাটাচড আছে সেইগুলো ড্র করছি। এই হলো, হ্যাঁ একটু সামান্য এদিক ওদিক হয়েছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে এটা বিসিসি, তার মানে এই সমস্ত কর্নারে তো পয়েন্ট আছেই, কিন্তু আমার যেটা অরিজিন, অরিজিনের আচ্ছা অরিজিনের রেসপেক্টে এপাশে পয়েন্ট আছে একটা, এটার সেন্টারে এইটা আছে, আর এইটার সেন্টারে এইটা আছে। ওকে, তো আমি যদি ইফ আই ডিফাইন the vectors up to these points, okay, ভেক্টরটা যদি এই তিনটে ভেক্টরকে নিই তাহলে এটাই হচ্ছে আমার প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর। কেননা বাই অবজারভেশন, এগুলো অ্যাকচুয়ালি অবজারভেশন ছাড়া অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, তো বাই অবজারভেশন আমরা বুঝতে পারছি যে এইগুলোর ইন্টিজার টাইমস ট্রান্সলেশন করলেই বাকি সমস্ত পয়েন্টগুলো পাওয়া সম্ভব, কেননা এটা একদম বডির সেন্টারে আছে, তো সেখান থেকে বাকি সবগুলোতেই যাওয়া যায়। আর লেংথটা তো অবভিয়াসলি এটা হাফ দ্য বডি ডায়াগোনাল, তার মানে বোঝাই যাচ্ছে যে এই পয়েন্ট থেকে আমি এখানে যেতে গেলেও সাম ইন্টিজার স্টেপস অফ এইটা। ঠিক আছে, তো এই তিনটেই হচ্ছে আমার সেই প্রিমিটিভ ভেক্টরস যেটার ইন্টিজার টাইমস গেলে এই সমস্ত পয়েন্টে যাওয়া যাবে, এই কর্নারে যাওয়া যাবে, মানে অবভিয়াসলি পরের বডির সেন্টারে তো যাওয়া যাবেই, সেটা তো অবভিয়াস, কিন্তু সমস্ত বডি মানে সমস্ত কর্নার পয়েন্টগুলোতেও যাওয়া যাবে। কেন যাওয়া যাবে? কেননা এই লেন্থটা হচ্ছে হাফ দ্য বডি ডায়াগোনাল, তার মানে কর্নার পয়েন্টগুলো কি হবে? ডাবল দ্য বডি ডায়াগোনাল। ওকে, তাহলে এই তিনটেই হচ্ছে আমার প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর। হ্যাঁ, ও হ্যাঁ, বলতে চাইছি যে আমার প্রিমিটিভ ভেক্টরের ডেফিনেশনটা কি, যে ওটা এমন একটা ভ্যালু হতে হবে যাতে যাতে ল্যাটিসের সমস্ত পয়েন্টে সেইটাকেই ইন্টিজার টাইমস রিপিট করে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এই ভেক্টরগুলোকে, এই যে তিনটে দেখালাম, এগুলোকে আমি যদি আমার প্রিমিটিভ ভেক্টর মানে a1 a2 a3 হিসাবে নিই, তাহলে সেটাকে ইউজ করে ল্যাটিসের সব পয়েন্টেই তুই যেতে পারবি। মানে ফর এক্সাম্পল আমি যদি এই পয়েন্টেই আমি যদি যেতে চাই, ঠিক আছে, তাহলে এই এই অরিজিন থেকে আমি যদি এই পয়েন্টে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই এই যে বডি ডায়াগ্রাম, আচ্ছা মনে করি এটা a1,
এটা A1, এটা A2, আর এটা হচ্ছে A3। ঠিক আছে, তাহলে অরিজিন থেকে অরিজিনের রেসপেক্টে আমাকে যদি একে ডিফাইন করতে হয়, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই ডিরেকশনেই দুবার যেতে হবে এখান থেকে, কারণ এটা কি, এটা হচ্ছে বডি ডায়াগোনালের অর্ধেক। বডি সেন্টার মানে কি, বডি সেন্টার মানে হচ্ছে বডির সেন্টারে আছে, এই বডির ডায়াগোনাল হচ্ছে এরকম, এই ডটেড লাইনটা হচ্ছে বডি ডায়াগোনাল, তার সেন্টারে আছে এই পয়েন্টটা। এবার তাহলে অরিজিন থেকে আমি এই পর্যন্ত আমি আমার প্রিমিটিভ ভেক্টর নিচ্ছি, তার মানে আমাকে যদি কর্নার পয়েন্টে যেতে হয় তাহলে আমাকে এই ডিরেকশনে দুবার যেতে হবে, তার মানে দিস পয়েন্ট এর এইখানে যেতে গেলে আমার ট্রান্সলেশন ভেক্টরটা হচ্ছে 2a1। বুঝতে পেরেছিস? যদি এই পয়েন্টে যেতে চাই তাহলে আমার ট্রান্সলেশন ভেক্টর হচ্ছে আচ্ছা, এই পয়েন্টে যেতে গেলে ট্রান্সলেশন ভেক্টরটা কি হবে বলতো? এই পয়েন্টটা তো তাই, এই পয়েন্টে গেলে 2a1, এই পয়েন্টে গেলে 2a2, এবং নিচের পয়েন্টে আসতে গেলে এই পয়েন্টটাতে বলছি, এই ডিরেকশন বরাবর ট্রান্সলেশন ভেক্টর হচ্ছে 2a3। আর আমি যদি অন্য কোনো পয়েন্টে যেতে চাই, একটা আছে এখানে দেখার সুবিধা কোনটাতে হবে, আচ্ছা এটাই বলি, ঠিক আছে, এই পয়েন্টটা A1 A2 A3 ইউজ করে আমি যদি এই পয়েন্টটার ক্ষেত্রে টিটাকে লিখতে চাই, কিভাবে লেখা যাবে বলতে পারবি A1 A2 A3 ইউজ করে? নাকি ছবিটা থেকে একটু কঠিন হচ্ছে বলাটা মনে হয়? এদিকে A1, এদিকে A2, এটা মাঝ বরাবর গেছে, না একটু একটা কায়দা অ্যাপ্লাই করলে বলতে পারবি মনে হচ্ছে। এদিকে A1 বল, হ্যাঁ একটা তো, হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট ভেক্টর, ঠিক আছে, মানে এভাবে যদি আমি দেখি A1 আর A2 রেজাল্ট্যান্ট, ঠিক আছে, তার মানে A1 প্লাস A2 হবে এটা অ্যাটলিস্ট, কিন্তু ভ্যালুটা তো ডাবল হবে আই গেস, নাকি A1 না ডাবল হবে না, হবে না, A1 প্লাস A2, A1 ডাবল হবে কি, আমার তো মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে এটাই হবে, কারণ এটা হাফ এখান থেকে এতটা, A2টা তো হাফ, ডাবল হবে না, কারণ দেখ দেখ এইটা হচ্ছে তোর পুরোটা বডি ডায়াগোনালটা, ঠিক আছে, A2 হচ্ছে বডি ডায়াগোনালের হাফ, তার মানে এই যে এখানে করে তুই বডির সেন্টারে পৌঁছালি, এখান থেকে তুই এই ডিরেকশনে A2 মারলেই তো তুই এই পয়েন্টে পৌঁছে যাবি, তাহলে এখানে ট্রান্সলেশন ভেক্টর হচ্ছে A1 প্লাস A2। হুম হুম, প্লাস, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 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 ঠিক, এই যে বডি সেন্টারের যে পয়েন্টগুলো প্রত্যেকটা কিউবের আর কি, সেগুলোকে নিয়ে যদি একটা কিউব করা হয় তাহলে এই অরিজিনটা হচ্ছে তার সেন্টারে আছে, এবার সেই কিউবটাকে রিপিট করা যায়, অনেক রকম ভাবেই ভাবতে পারি, মানে এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাও ভালো বলেছিস, যদি কিউব হয় আর কিউবের সেন্টারে অরিজিন, তাই তো, এটাকে যদি আমি অরিজিন ধরি তাহলে এটা, এটা এবং এটা, এই তিনটে হচ্ছে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর, এভাবেও ভাবতে পারিস, একই ব্যাপার, বডি সেন্টারে যেটা অ্যাটমটা আছে সেটাকে অরিজিন ধরে এবার তিনটে কর্নার পয়েন্টে তিনটে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর। আচ্ছা এবার যেভাবেই ভাবিস না কেন আলটিমেটলি তোর A1 A2 A3 হচ্ছে গিয়ে A1 ইকুয়াল টু হবে A/2,
আচ্ছা, এবার ডিপেন্ড করছে যে a1 a2 a3 কে কিরকম ভাবে ধরছে বা xyz কে কিরকম ভাবে ধরছে, বাট ইন এনি কেস না, এটা করতে গেলেও আবার ঠিক করে আঁকতে হবে না, এটা থেকেই দেখি যদি বলি, সাপোজ দিস ইজ মাই x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস এবং এইটা হচ্ছে z অ্যাক্সিস। এবার a2, মনে করো আমি a2 ভেক্টরটা লিখতে চাই, ঠিক আছে? তাহলে a2 ভেক্টর লিখতে গেলে দেখ a2টা যেই দিকে আছে সেই দিকটা অ্যাকচুয়ালি পজিটিভ y, পজিটিভ z, কিন্তু নেগেটিভ x, পেছন দিকে আছে, তাই তো? বোর্ডের প্লেন থেকে পেছন দিকে আছে, তার মানে x এর দিকে নেগেটিভ, কিন্তু এই পাশটাতে আছে ডান দিকে y পজিটিভ এবং উপর দিকে আছে তাই z পজিটিভ। তাহলে এটা দাঁড়াবে a/2 হাফ রাস্তা a/2 প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস i ক্যাপ, ঠিক আছে? এবার বাকিগুলোর ক্ষেত্রেও তাই, a3 এর ক্ষেত্রে যেমন দেখ z এর দিকে নেগেটিভ, নেগেটিভ z, কিন্তু পজিটিভ x, কেননা এ পাশটাতে আছে মানে আমাদের সামনের দিকে আছে, এবং পজিটিভ y কেননা ডান দিকে আছে। তাহলে a3 is a/2 minus k cap plus i cap plus j cap। সিমিলারলি a1টা হবে, তার মানে তিনটের মধ্যে যে কোনো দুটো পজিটিভ এবং আরেকটা নেগেটিভ। a1 হবে a/2 এটা মাইনাস জে ক্যাপ, কেননা বাঁ দিকে আছে লেফটের দিকে, তাই এখানে হচ্ছে ওয়াইটা নেগেটিভ, বাকি সব পজিটিভ, মাইনাস জে ক্যাপ প্লাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর অফ বিসিসি, বডি সেন্টার কিউব। এইবার b1 b2 b3 ফর্মুলায় বসিয়ে বের করতে হবে, এবং তারপরে কি পাওয়া যাবে সেটা আমি বলবো না। আচ্ছা, আজকে আমি একটু আগে ছেড়ে দিচ্ছি, কেননা আমাদের কলেজের একটা ক্লাস আছে আজকে, মানে আমি নেব না, কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে একটু ছেড়ে দিতে হবে। সে একটা কাজ কর, এটা তোরা ইয়ে কর, এটা বাড়িতে কর, হোম টাস্ক, এটা বাড়িতে কর। আর এফসিসি ল্যাটিসের রেসিপ্রোকাল স্পেস ল্যাটিস কি হবে ওটা চেষ্টা কর, আমি করাবো, কিন্তু নিজেরা বাড়িতে একটুখানি ট্রাই কর, ঠিক আছে?